মোহন ভাগবতের বাবরি তোপ নতুন করে বাবরি মসজিদ তৈরির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন আরএসএস প্রধান। ये झगड़ा चल रहा था, अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो, और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया। ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। সংখ্যালঘু ভোট কাটতে ষড়যন্ত্র হুমায়ুন কবিরের চড়া সুর বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়। পরিকল্পিত একটা ষড়যন্ত্র, বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মাইনরিটি ভোটগুলোকে কিভাবে একসাথে রাখা যায়, কিভাবে ওনার সঙ্গে জোড়া যায়। কখনোই বাংলার বুকে দ্বিতীয়বারের জন্য হিস্ট্রি বাবরি মসজিদকে রিপিট করতে পারবে না। আর এরপর কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন, আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে। প্রতিবাদ করতে পারে না হিন্দুরা, বাড়ি থেকে বের হতে পারতাম না দিনে বা সন্ধ্যার পর। কোথাও বলতো যে আমাদের কথা শুনে আমাদের মতো চলতে হবে, যেহেতু হাসিনা সরকার চলে যাওয়ার পর জিনিসটা আরো বেশি হয়েছে। এখানে আমরা এক দাদার মারফতে 2000 টাকা দিয়ে এসেছি। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন, আমাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হোক। ওই দেশে আমরা কখনোই যাব না, আর ওই দেশে যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে। এই ভয়ঙ্কর বক্তব্যটা শুনলেন, বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, এবং কাতর আরজি অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবারের অশান্ত পদ্মাপাড় থেকে 3 মাস আগে পালিয়ে ভারতে এসেছেন। কিন্তু কেন এরকম একটা ভয়ঙ্কর কথা তারা বলছেন, আরো বিস্তারিত সেবক জানাতে পারবে এই বিষয়ে। সেবক, 3 মাস আগে চলে আসা, একটা প্রতিবেশীর কাছে থাকা, কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন যে যদি বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হয় এরপর, তাহলে তার থেকে ভালো গুলি করে মেরে দেওয়া হোক। এরকম একটা ভয়ঙ্কর কথা তারা কেন বলছেন, কি কারণ? একদমই সোনিয়া, দেখো, এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আমরা বলছি, যে পরিবার যারা এখানে এসে আশ্রয় নিয়েছেন, তাদের যে অভিজ্ঞতা তা এতটাই বিভৎস, তারা এতটাই একটা অবর্ণনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যে পরিস্থিতিতে তারা এক কাপড়ে রাতারাতি দালালের মাধ্যমে চলে এসেছেন পুরাতন মালদায়। এবং তারা বলছেন যে হাসিনা সরকারের এই যে পতন, তারপর থেকে তাদের বার কয়েক হুমকির মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, তাদের বাড়িঘর লুট করা হবে, তাদের নাকি ধর্মান্তরের হুমকি দেওয়া হয়, এমনটাও তারা বলছেন। এবং একই সঙ্গে তাদেরকে জমি জমা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে খুন করে ফেলা হবে, এমনটা হুমকি দিচ্ছিল ধর্মীয় মৌলবাদীরা। আর এতেই তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তারা বলছেন যে তারা পরিবারের মেয়েরা বেরাতে পারছিলেন না বাড়ি থেকে। বিকেলের পর থেকে তাদের বাইরে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছিল না, পরিস্থিতি এতটাই খারাপ ছিল। ফলে অনুপ্রবেশকেই তারা একমাত্র পথ হিসেবে বেছে নেন। তারা জানেন এইভাবে একটা দেশে প্রবেশ করা যায় না, কিন্তু তারপরেও তারা বলছেন যে ওখানে খুন হয়ে যেতে পারতেন, তাদের প্রাণ সংশয় ছিল, তাই প্রাণ বাঁচাতে তারা প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছেন এখানে ভারতে, মালদায়, যেখানে কিন্তু প্রতিবেশীরাও তাদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবেশীরাও তারা বলছেন যে যেভাবে একটি পরিবার এইভাবে এসেছে তাদেরকে তারা সহযোগিতা করছেন, তারা চান যে সরকার আশ্রয়ের কথা ভাবুক। কিন্তু তাদের যে শরীরী ভাষা তাতে কিন্তু স্পষ্ট তারা একটা বিভৎস চরম একটা পরিস্থিতির মুখে পড়েছিলেন, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকে অনুপ্রবেশ বা এই ভারতে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ ছিল না, এমনটা বলছে পরিবার। এখনো তারা আতঙ্কিত, তারা নিজেদের চোখ মুখ দেখাতে পর্যন্ত ভয় পাচ্ছেন। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট যখন এই বক্তব্য আমরা দর্শকদের শোনাচ্ছিলাম। বেশ সেবক।
সরকারের কাছে হাত জোর করে আবেদন করছি যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। সরকারের কাছে হাত জোর করে আবেদন করছি যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। আসছে বাংলাদেশ থেকে, ওরা অত্যাচারের জন্য এখানে চলে আসছে, আসি এতো আছে, থাকবে। আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ, সহযোগিতা আমরা বললাম যে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নাই, ভয় নাই। কালকে থেকে 2 জন আসছিল তো ভয় পাচ্ছিল, তো আমি বলছি, কোনো অসুবিধা নাই, থাকো, আমরা তো আছি পাশে, আমরা তো দেখছি যে কি বলছে না বলছে। আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, করবো। চট্টগ্রামে ভারতের হাই কমিশন, সেখানে ভিসার কাজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য। কেন? তার কারণ বাংলাদেশের এই পরিস্থিতি। আবারও অগ্নিগর্ভ বাংলাদেশ, আর সে কারণেই ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে ভারতের হাই কমিশনে ভিসার কাজ। অনির্দিষ্টকালের জন্য ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে পিটিয়ে খুন, এবার ভারত বিচারের কথা বলছে, এবং যে কথা বলছে ভারত আপনাদের জানিয়ে রাখি, হিন্দু হত্যার কড়া বার্তা দিল্লির তরফ থেকে। এই কড়া বার্তা এসেছে কারণ বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ। দীপু দাসকে খুনের বিচার চাইল ভারত। দীপু খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি, বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের। বাংলাদেশে হিন্দু হত্যা কড়া বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, আর সেই ঘটনায় এবার বিচার চাইল ভারত। দীপু দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ। দীপু খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি, বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের। আর ওসমান হাদি খুনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে আগেও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, আবারও বাংলাদেশে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এবার ওসমান হাদি খুনের ঘটনায় বাংলাদেশের সংসদ ভবনে উন্মত্ত জনতা। ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে রীতিমতো তাণ্ডবের ছবি। হাসিনা বিরোধী নেতা খুনে পদ্মা পার, একেবারে তোলপাড়। যে ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের সংসদ ভবনে, যেখানে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা এবং কি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 20শে ডিসেম্বরের সেই ছবি, একেবারে ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে তাণ্ডব।